রেকর্ড। ওকে। আচ্ছা, দেন মাঝে মধ্যে আমি নিজেই সবকিছু বলে যাই। আরে মিউটিং অপশনটা কই যে আছে? আচ্ছা থাক, মিউটিং করতে হবে না আমাকে। আচ্ছা, আজকের কনসেপ্ট আমরা যতদূর যাইতে পারি, যেহেতু আমরা প্রত্যেকেই যে দুইজনই আমরা আছি কিংবা তিনজন আমরা আছি, যারাই আর কি আছি, আমি প্রত্যেকের কাছে শুনছি যে এসিআই সিজন সম্বন্ধে তাদের মোটামুটি আইডিয়া আছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকদিন চেষ্টা করবো যে যতদূর আর কি আমরা এই স্ট্রিমে শেষ করতে পারি। আমাদের বাধা ধরা কোনো মানে টার্গেট থাকবে না যে আজকে এইটুকু পর্যন্ত করবো, কালকে ওইটুকু পর্যন্ত করবো, এই কোনো বাধা ধরা কোনো কিছু থাকবে না। ওকে, আমি কোড এডিটরে শিফট করতেছি। আচ্ছা, এখানে আপনাদের ক্লাস টু আর কি একটা ফোল্ডার তৈরি করা হয়েছে, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে আমি একটা ফাইল নিয়েছি। আচ্ছা, আমি আমার বেসিক টেমপ্লেটটা অ্যাড করি। আপনাদের বেসিক টেমপ্লেট গুলো কি আপনারা প্র্যাকটিস করছিলেন? এর আগে যেটা দেওয়া হয়েছিল, যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো প্র্যাকটিস করছিলেন কিনা? হ্যাঁ ভাই, করছিলাম। হ্যাঁ, প্র্যাকটিস। জি ভাই, ওইটাকে, করেছিলাম। ওইটা সম্পূর্ণ না দেখে প্র্যাকটিস করো, যাতে ওইটা সবসময় মাথা ভিতরে থেকে যায়। মানে ওইটা আপনার যাতে কোনো প্রকার কি বলে আর কি যে, এখন আপনাকে যদি নোটপ্যাডেও দেওয়া হয়, উইন্ডোজের যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা আছে সেটাতেও যদি দেওয়া হয়, আপনি যাতে সেই টেমপ্লেটটা লিখতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন আমার সব সময় কিন্তু মনে করেন যে ইয়াটা মনে থাকবে না। আমি এখানে হয়তো কিছু জিনিস বাদ দিয়ে যাইতেও পারি, সেক্ষেত্রে আমাকে মনে করাই দিবেন যে আসলে ভাই আপনি এই জিনিসটা বাদ দিয়ে যাচ্ছেন, তো আপনি এই জিনিসটা হচ্ছে একটু আমাদের কাভার করে দেন। কারণ মনে করেন যে যখন কাজ করতে বসি তখন দেখা যাচ্ছে অনেক কিছুই মনে পড়ে, অনেক কিছু ইউজ করতে হয়। যেমন স্প্যানের কথা আমি এখানে কোনো জায়গায় স্প্যান ট্যাগটা কোনো জায়গায় উল্লেখ করি নাই। তারপরে এরকম আরো কিছু আছে যেগুলো আর কি ট্যাগ গুলো আমি এখানে উল্লেখ করি নাই। তো সেগুলো আর কি আমরা কোর্স করতে করতে দেখা যাবে যে যখন আর কি এগুলো মনে পড়বে তখন আর কি, কিংবা যে কেউ আপনারা মনে করে আমাকে বলবেন যে আসলে ভাই এই ট্যাগটা বাদ দিয়ে যাওয়া আছে, এই ট্যাগটা দেখায় দেন। যেমন ভাই এখানে ডিপ টেকটা নাই। ডিপ ডিপ টেকটা আছে, নাই। এই যে না, ডিপস। ও ডিপস। আমি ডিপস হ্যাঁ। হিসেবে লিখছি। ডিপস এর ভিতরে কিছু কাহিনী আছে, এর জন্য আমি ডিপস লিখছি। ট্যাগের নাম ডিবি, বাট আমি ডিপস লিখছি কারণ এখানে কিছু বিষয় জানার আছে, এর জন্য। ওকে, আজকে আমরা ফার্স্টে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউট নিয়ে। হোয়াট ইজ এলিমেন্ট, হোয়াট ইজ অ্যাট্রিবিউট? ওকে, ক্লাস টু। ওকে, এখানে আমার আর একটা মেটা ট্যাগ দরকার, সেটা হচ্ছে এইচটিটিপি করি এক্স টু দা ইউআই টু দা কন্ট্যাক্ট ইউআই। আপনাদের টাইপিং তো সবার ফার্স্ট আছে নাকি? জি ভাই, বুঝতে পারিনি। বলতেছি টাইপিং, টাইপিংটা জি জি ফার্স্ট জি। আছে তো সবার? জি। আচ্ছা, কিছু মনে করবেন না, আমি তো স্মোক করবো। আমার স্মোক করার অভ্যাস আছে, তো দেখে কেউ কিছু মনে করবেন না। কারণ মনে করেন আমি আমার মাথা প্রেশারাইজ যেগুলো করে আমি স্মোক করি আর কি। তো এইটা আপনারা কেউ অভ্যাসে পরিণত করেন না, কারণ যদি অভ্যাস হয়ে যায় সেটা আর কি বলার কিছু নেই। আচ্ছা,
এখন কথা হচ্ছে হোয়াট ইজ এলিমেন্ট, হোয়াট ইজ হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এলিমেন্ট অ্যান্ড অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটস এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এলিমেন্ট এই মানে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, মানে এই পুরোটাকেই একটা এলিমেন্ট বলে। আর অ্যাট্রিবিউট হচ্ছে কাইন্ড অফ একটা ট্যাগের মধ্যে ট্যাগের মধ্যে যে ক্লাস দিয়ে যে আমরা যেগুলা লিখি সেগুলাই অ্যাট্রিবিউট। আচ্ছা আমি বলতেছি, এলিমেন্ট কিংবা ট্যাগ, এলিমেন্ট, এলিমেন্টস, মনে করেন যে এই যে যে আমরা এলিমেন্ট বলতেছি, এটাকে ট্যাগও বলা যায়। আর অ্যাট্রিবিউটটা হচ্ছে এর ভিতরে যে ইনফরমেশন গুলো থাকে, একটা ট্যাগের ভিতরে যে ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করি সেটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। আর সেই ইনফরমেশনের যে ভ্যালু গুলো হয় সেগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট ভ্যালু। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মনে করেন আমি একটা H1 ট্যাগ নিলাম। আমি যখন কোর্স করাবো, মানে ক্লাস করাবো, তখন আমি আর কি কিছু শর্ট হ্যান্ডের সাহায্য নিব, বাট আপনারা চেষ্টা করবেন এগুলো সম্পূর্ণ হাতে লেখা। হ্যাঁ, যেমন আমি এখানে H1 লিখে আর কি ট্যাবটা প্রেস করছি, আমাকে আর কি ইমেল থেকে অটোমেটিকলি এটা ক্রিয়েট করে দিচ্ছে। বাট আপনারা চেষ্টা করবেন যে যেন এটা আপনারা নিজে হাতে লেখার চেষ্টা করবেন, সামথিং লাইক এইরকম। কারণ আমি ক্লাসটা, মনে করে আমাদের অনেক টপিক আর কি কভার করতে হয়, সেক্ষেত্রে আমাদের সময়টা তো একটু বাছাই করতে হবে। বাট আপনারা চেষ্টা করবেন যে এইভাবে যাতে এইভাবে লিখুন। ওকে। আচ্ছা, আমার একটা প্লাগইন এখানে ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমরা সাবলাইম টেক্সটে মানে লাইভ এটা কিভাবে করব? আমি বলে দিচ্ছি এটা। আপনাদের একটা আহ, ইয়ে করতে হবে, যেটা একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে আপনাদের আর কি। গ্লোবালি একটা এনপিএম প্যাকেজ ইনস্টল করতে হবে, যেটাকে আমরা বলি লাইভ সার্ভার। তো ওইটা ইনস্টল করার পর এখানে দেখেন গিটহাবের লিংকটা দিয়ে দিচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে এই লিংকটা আপনারা যখন এটা ওপেন করবেন, সো আমি লিংকটাও দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কিভাবে আপনারা ইয়ে করবেন, এই যে দেখেন এখানে আপনাদের নোড জেএসটা ইনস্টল থাকতে হবে, npm টা অ্যাভেলেবল থাকতে হবে। দেন এখানে এই যে একটা কমান্ড আছে npm ইনস্টল জি, জি মানে গ্লোবাল লাইভ সার্ভার। ওকে, এইটা নেওয়ার পর আপনারা হচ্ছে যে আপনাদের যে টার্মিনাল অ্যাপ্লিকেশন আছে, যে টার্মিনাল অ্যাপ্লিকেশনটা আছে সেই টার্মিনাল অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা এই কোডটা পেস্ট করে দিবেন। যেমন আমার এই যে টার্মিনাল যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে দেখেন এখানে আমি টার্মিনাল অ্যাপ্লিকেশনে আমি নিউ একটা ইয়ে করি, এখানে গিয়ে আমি এটা যদি পেস্ট করে দিই, আমার হচ্ছে এখন এন্টার দিলে এই লাইভ সার্ভারটা ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি লাইভ সার্ভার ইনস্টল করা আছে। এখন সাবলাইম টেক্সট থেকে কিভাবে আমি আর কি এইটা লাইভ সার্ভারকে অ্যাক্সেস করব সেটা দেখেন। এইখানে কন্ট্রোল শিফট পি দিলে
এইখানে লিখবো হচ্ছে আমাদের হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। ইনস্টল প্যাকেজ, এখানে গিয়ে আমি হচ্ছে লাইভ সার্ভারটা আর কি ইনস্টল করে নিছি কিন্তু। সো তারপরে কমান্ড প্যালেটে গিয়ে আমাকে লিখতে হবে লাইভ সার্ভার, ওই যে দেখেন স্টার্ট চলে আসছে। আমি যদি লাইভ সার্ভার স্টার্ট করি সেক্ষেত্রে আর কি আমাকে অলরেডি ব্রাউজারে একটা লাইভ সার্ভারের পেজ দিয়ে দিব। এই যে এখানে আমার একটা পেজ চলে আসছে লাইভ সার্ভার থেকে। তো এটা আপনি আগে সাবলাইম টেক্সটের প্যাকেজ কন্ট্রোল যেটা আছে, এখানে আপনাদের যখন সাবলাইম টেক্সট ইনস্টল করবেন তখন এই যে টুলসে গেলে এই যে এখানে একটা লেখা থাকবে যে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করার পর আপনারা যে জিনিসটা পাবেন এই যে এখানে প্যাকেজ কন্ট্রোল ক্লিক করলে এই যে ইনস্টল প্যাকেজ, এখানে যে আপনি ইমেজ, তারপরে হচ্ছে আমি যে ফাইল ক্রিয়েশন করি, আমি ফাইল ক্রিয়েশন করার সময় কিন্তু ওই ফোল্ডারে যে যা ফাইল ক্রিয়েশন করি না, কারণ আমার একটা প্লাগইন আছে অ্যাডভান্স নিউ ফাইল। ওখানে আমি কন্ট্রোল অল্ট এন চাপ দিলে পরে আমার হচ্ছে ফাইল ক্রিয়েশনের জন্য একটা প্রম্পট চলে আসে। এই দেখেন কন্ট্রোল অল্ট এন যখন আমি দিই এই যে নিচে একটা ফিল্ড চলে আসছে। এখন আমি যদি এখানে দিই স্টাইল ডট সিএসএস, দেখেন আমার এই ফোল্ডারের আন্ডারে এই যে দেখেন এই যে এই সাইডে দেখছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, এই যে আর কেবল এই যে স্টাইল ডট সিএসএস আমি তৈরি করলাম। আবার মনে করেন আমি আরেকটা জিনিস তৈরি করবো যে হচ্ছে টেক্সট টিএক্সটি ডট টিএক্সটি টেক্সট ফাইল। এই দেখেন একটা টেক্সট ফাইল কিন্তু আমরা তৈরি করে দিব। এগুলো সব প্লাগইন দিয়ে করা পসিবল। সাবলাইম টেক্সটে অনেক প্লাগইন আছে, অনেক হেল্পফুল প্লাগইন আছে। ভিএস কোডে যেমন এক্সটেনশন আছে, সাবলাইম টেক্সটে এরকম প্যাকেজ গুলো আছে। বুঝতে কি পারছি? জি ভাই, বুঝতে পারছি। বাট হুম। ভাই, আমার নোট জেএসটা ডাউনলোড করা আছে, বাট এটাকে কিভাবে সেট আপ করবো এটা যদি একটু দেখায় দিতেন, মানে ক্লাস শেষে। ওকে ওকে, আচ্ছা আমি নোট জেএস এর বিষয়টা দেখা দিবেন। আচ্ছা, আমি একটা ইয়া নিচ্ছি যে সেটা হচ্ছে কোডিং ওয়ার্ল্ড। সো আমি এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে এই যে আমার আর কি এখানে কোডিং ওয়ার্ল্ডটা সার্চ করতেছে, এইটারে আমি একটু দেখি পাশে সরায় রাখি। কম্পাইলারের নিচে এইটাই করবে, এটা স্টার্ট করতেছে পরে। আচ্ছা, ওকে আমি আমার কোড এডিটরে চলে যাই। আচ্ছা, এখন এইটা এইটা এই যে এখানে এখন আমরা ট্যাগ এলিমেন্টস এন্ড অ্যাট্রিবিউট এটাতে চলে আসি। এই যে এখানে এইচ1টা যেটা লিখছি, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট গ্রেটার দেন ব্র্যাকেট আর কি, আর লেস দেন ব্র্যাকেট এন্ড গ্রেটার দেন ব্র্যাকেট, এই দুইটার মাঝে যে যেটা লিখছি সেটা হচ্ছে ট্যাগ। একটা ট্যাগ লেখার নিয়ম হচ্ছে কিভাবে, যে আপনি ট্যাগটা লিখবেন হচ্ছে এই যে স্টার্টিং ব্র্যাকেট শুরু করলেন, দেন ট্যাগ নেম, ট্যাগ নেম, দেন এই যে ব্র্যাকেটস, তারপরে আবার এখানে দিয়ে তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে ট্যাগ নেম এন্ড করবেন। এইরকম হচ্ছে ট্যাগ লেখার নিয়ম। একটা ট্যাগকে এইভাবে লিখতে হয়। এখন কিছু কিছু ট্যাগ আছে যে যাদেরকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন এই যে এখানে আমরা মেটা ট্যাগটা যে লিখছি এটার কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই। এটা কিন্তু এই যে মেটা ট্যাগ যে শুরু হয়েছে এই মেটা ট্যাগ ও নিজেই আর কি, একে সেলফ ক্লোজিং ট্যাগ বলা হয় এর জন্য যে এর স্টার্টিং ট্যাগ আছে বাট এন্ডিং ট্যাগ নাই। যেমন এই যে হেডিং এর যেমন একটা স্টার্টিং ট্যাগ আছে বাট এন্ডিং ট্যাগ নাই, এন্ডিং ট্যাগও আছে। হেডিং এর কিন্তু স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগও আছে। বাট এরকম কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর হচ্ছে আপনার স্টার্টিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নাই। এগুলোর ক্ষেত্রে আগে যেটা করা হতো যখন HTML5 আমাদের ছিল না, যখন HTML4.1 আমরা ইউজ করতাম, তখন এখানে একটা কাজ করতে হতো, এই একটা স্ল্যাশ দিয়ে এইভাবে আর কি কোডটাকে লিখতে হতো, তাহলে ভ্যালিডেটরে গিয়ে এটা ইরর দেখাইতো। যখন HTML5 চলে আসলো তখন আর এইটা অনেকেই দেখা যাচ্ছে যে অনেকেই আছে এইটা এখনো ইউজ করে, বাট এটা ইউজ না করলে কোনো প্রবলেম নাই। আপনার ভ্যালিডেশন কিংবা কোডে কেউ কোনো প্রবলেম ধরতে পারবে না। এরকম সেলফ ক্লোজিং ট্যাগ নিয়ে আমি আর কি সেপারেট একটা আহ, একটা সময় ক্লাসে আমি পুরো জিনিসগুলো আর কি কভার করে দেবো, যখন আমরা সেলফ ক্লোজিং ট্যাগ এর আর কি বিষয়গুলোকে
আর কি পুরোপুরি এক্সপ্লেইন করব। আমি সেলফ ক্লোজিং ট্যাগ আমরা আস্তে আস্তে শিখতে শিখতে আর কি সেই বিষয়ে আর কি জেনে যাব। এখন এটা তো ট্যাগ, এটা তো আমি ট্যাগ লিখছি। এখন হোয়াট ইজ অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট হচ্ছে এর একটা অ্যাট্রিবিউট আমরা লিখতে পারি, টাইটেল। টাইটেল ইজ ইকুয়াল টু, আমি লিখে দিলাম এখানে এইচই, এইচইএডিআইএনজি, হেডিং। এটা সেভ করলাম। সেভ করার পর এখন আমি যদি এটার ব্রাউজারে যাই, এখন এখানে আমি যদি হোভার করি, এই যে দেখেন এখানে কিন্তু এই যে এখানে মাউস যখন আমি নিয়ে গেছি তখন এখানে কিন্তু একটা লেখা উঠছে হেডিং। খেয়াল করছেন আপনারা? দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা হ্যাঁ, যাচ্ছে। এখানে কিন্তু একটা হেডিং লেখা উঠছে, কারণ এখানে আমি এই হেডিং এর সাথে হচ্ছে এই যে এই টাইটেল অ্যাট্রিবিউটটা অ্যাড করছি। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই টাইটেলটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই হেডিংটা হচ্ছে, এইটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো তাইলে ট্যাগ বা এলিমেন্ট, হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্টটা হচ্ছে একটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। এই ট্যাগ লেখার নিয়ম আপনারা বুঝলেন। আর অ্যাট্রিবিউটটা হচ্ছে এর কিছু ইনফরমেশন, সেই ট্যাগের ইনফরমেশন। আমরা ওখানে ট্যাগের ইনফরমেশন গুলো পাস করতে পারি কিংবা ট্যাগের কনফিগারেশন করতে পারি। যেমন এখানে আমি যদি আরেকটা জিনিস করি, আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করি। স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করার পর এখানে আমি একটা কাজ করি, টেক্সট অ্যালাইন, মানে লেখাটা যাতে সেন্টারে যায়, তার জন্য আমি এখানে একটা সিএসএস লিখে দিলাম, সেন্টার। এখন আমি যদি ব্রাউজারে যাই, দেখেন এটা মাঝখানে চলে আসছে। সো এইটা আর কি, এটা হচ্ছে কনফিগারেশন ট্যাগ। এই যে স্টাইল, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ট্যাগ বলতেছি অ্যাট্রিবিউট, এটা একটা কনফিগারেশন অ্যাট্রিবিউট। এইটা কিন্তু একটা ইনফরমেশন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভিতরেও আর কি কিছু ডেফিনেশন আছে যেগুলো আর কি কনফিগারেশন করে, যেমন এটা একটা স্টাইলিং করলো। তো এটা আর কি কনফিগার করে দিল এই ট্যাগটা, এই ট্যাগটাকে, এইচ ওয়ান ট্যাগটাকে কনফিগার করে দিল। আর এইটা কি করতেছে যে এইচ ওয়ান ট্যাগের ইনফরমেশন পাস করতেছে। কি, এটা একটা হেডিং। সো এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু, এটা নিয়ে তো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার নাকি? জি ভাই। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে হেডিং এ। আমরা পুরো হেডিং এ এখন চলে যাব। হোয়াট ইজ এইচটিএমএল হেডিং? হেডিং হচ্ছে আস্তে আস্তে 6 রকমের হেডিং আছে আমাদের হচ্ছে এইচটিএমএল এ। তো আমি এক 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 করে আর কি ইয়াগুলো লিখতেছি। আপনার এইচ ওয়ান, আমি সবগুলো আগে আগে লিখে নিই আর কি। ওকে, হেডিং আছে। ওকে, আচ্ছা, হেডিংটাকে হচ্ছে 6 রকমের আছে। একটা এইচ ওয়ান, তারপর এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর। এইটা যেমন নাম্বারের সিরিয়াল দেখতেছেন, এদের আর কি ডিসপ্লে, অ্যাকচুয়ালি ওয়েব পেজে ডিসপ্লে করে, ডিসপ্লে করার মনে করেন যে ইয়াটাও, মনে করেন ডিসপ্লে করার সাইজটা হচ্ছে সেই অনুযায়ী ফলো করে। এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বেশি, প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে হাই। এইচ টু হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। একে, এটা যদি একে বলা হয় প্রাইমারি হেডিং ট্যাগ, এটাকে বলা হয় সেকেন্ডারি হেডিং ট্যাগ। তারপরে এইটা হচ্ছে, তারপর থেকে হচ্ছে নন, এগুলা প্রায়োরিটিক্যাল। এটা হচ্ছে আপনার পরেরটাকে আপনি সাবটাইটেল, সাব হেডিং বলা হয়। এইচ থ্রিটাকে সাব হেডিং। এইচ ফোর, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে হেল্পিং হেডিং বলা হয়। হেল্পিং হেডিং বলতে কোন একটা সেকশনের কোন একটা কন্টেন্টের জন্য আপনি হেডিং দিতে গেলে সেক্ষেত্রে এই এইচ ফোরটা ইউজ করা যেতে পারে। এইচ ফাইভ এবং এইচ সিক্স, এই দুইটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটির। এই দুইটাকে তেমন কোনো কিছু বলা হয় না এবং এদেরকে খুব কম ইউজ করা হয়। এইচ ফাইভ এন্ড এইচ সিক্স, এইচ সিক্স এর কোনো ইউজ আমি
আমার প্রজেক্টে সাধারণত আমি পর্যন্ত এইচ 6 ইউজ করছি কিনা আমার মনে পড়ে না, বাট এইচ 5 হয়তো মাঝে মধ্যে ইউজ করা লাগতে পারছে আমার, আমার তো ইউজ করতে হয়েছে। বাট বেশিরভাগ সময় আমাদের ইউজ হবে হচ্ছে H1। H1 একটা পেজে একটাই H1 থাকবে, একটাই প্রাইমারি হেডিং ট্যাগ একটাই থাকবে। সেকেন্ডারি হেডিং ট্যাগ হয়তো দরকার ভেদে দুই তিন থাকতে পারে, বেশ কিছু থাকতে পারে, মাল্টিপল হেডিং ট্যাগ থাকতে পারে সেকেন্ডারি হেডিং যেটা। আর H3 যেটা হচ্ছে সাব হেডিং, সাব হেডিং অনেক ইউজ হয়, H3 তে অনেক ইউজ হয়, এটা পেজের যে কোনো জায়গায় ইউজ করা যায়। আর H1 একটাই থাকবে, কারণ এসিও যারা করে, পেজকে যদি এসিও করার দরকার হয় তখন এই H1 একটার বেশি থাকলে তখন এসিও তে অনেক ইফেক্ট করে, তখন ওই ওয়েবসাইটটা ভালোভাবে এসিও করা যায় না। এর জন্য এই জিনিসটা মনে রাখবেন যে একটা পেজে একটাই আপনার হচ্ছে হেডিং ট্যাগ হেডিং ইউজ ট্যাগ করতে হয়। ইউজ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা পেজে একটাই হেডিং ট্যাগ ইউজ করতে হবে। তো এই হেডিং ট্যাগের মধ্যে এইগুলো আর কি আছে, এইভাবে হেডিং ট্যাগ আর কি করতে হয়। এরপর কনসেপ্টটা আমাদের আসতে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিভাবে আমরা লিখি, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ ইউজ করা হয়। পি ট্যাগের মাধ্যমে প্যারাগ্রাফ আমরা লিখি। এখানে আমি কিছু দামি টেক্সট ইউজ করতেছি, মেবি 50 ওয়ার্ডের, 50 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমি তৈরি করলাম। তো এখন আমি যদি ভিউ করি, এই যে দেখেন এখানে প্যারাগ্রাফ চলে আসছে, এটা একটা প্যারাগ্রাফ হয়েছে। দেন আমি যদি এখানে আমি একটু জুম আউট করি, সামান্য একটু জুম ইন করি, নাহলে হয়তো আপনি দেখতে অসুবিধাও হইতে পারে। না স্যার, বুঝা যাচ্ছে ভাইয়া। উম, এখন বোঝা যাচ্ছে তো জি জি জি, মোটামুটি? বুঝা যাচ্ছে। আচ্ছা, প্যারাগ্রাফ, এটা মাল্টিপল প্যারাগ্রাফ ইউজ করা যায়, একটা পেজে অনেক প্যারাগ্রাফ ইউজ হয়। প্যারাগ্রাফের কথাই হচ্ছে সিম্পল একটা প্যারা। আপনি দেখেন এখানে আমি মনে করেন যে লরেম 100 দিলাম, 100 ওয়ার্ড আরেকটা, সরি আমি তারপরে কন্ট্রোল এ তে চাপ দিচ্ছি। দেন এইটা আর কি আলাদা একটা ব্লক আকারে আসে। এখন ব্লক আসলে কি এবং ব্লক লেভেল এলিমেন্ট কি, এগুলো আর কি পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন সিএসএস করবো তখন আর কি বলে দিব। এইটুকু একটা মনে রাখেন যে প্যারাগ্রাফ একটা ব্লক লেভেল এলিমেন্ট, মানে ব্লক লেভেল ট্যাগ। এইটা আর কি ও আর কি নিজে আর কি পুরো স্পেসটা নিয়ে ফেলে, রিপোর্টের পুরো স্পেসটা নেয়। এই যে দেখেন পেজের পুরো সাইজটা নিয়ে নিছে। আবার পরের প্যারাগ্রাফটা পেজের পুরো উইডথটা, কিন্তু পেজের যে পুরো আপনার উইড আছে সেই উইডটাকে ইউজ করছে। সো এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট আমরা বলি। তো সিএসএস যখন আমরা যাব তখন ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন লেভেল এলিমেন্ট, তারপর আপনার হচ্ছে স্ট্যাটিক এলিমেন্ট, এগুলোর সম্বন্ধে আর কি আমরা আলোচনা করবো। তো প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে এইভাবে আর কি আমরা প্যারাগ্রাফ, বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে পারি। তো প্যারাগ্রাফ এবং হেডিং এগুলো ইজি থিং, এগুলোতে তেমন কোনো প্যারা নাই। এইটাই হচ্ছে প্যারাগ্রাফ এবং হেডিং লেখার নিয়ম। এইভাবে আর কি আমরা একটা প্যারাগ্রাফ এবং হেডিং লিখতে পারি। ওকে, এখন নেক্সট আমাদের কনসেপ্টটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ইউজ করতে হয়। সো আমি টেক্সট ফরম্যাটিংটা দেখেই আজকের ক্লাস স্টপ দিচ্ছি, কারণ আজকে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে, আর আমার নিজেরও এখন টাইম একটু কম আছে। আমি আবার আমাকে আরো কিছু কাজে বসতে হবে, আমার একটু কিছু কাজ আছে তো হাতে, এই কাজগুলো করতে হবে। আচ্ছা, আমি ঠিক একটা আছে নতুন ভাইয়া। ফাইল তৈরি করি, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। আর এইটার হচ্ছে আপনার যে কোর্স ভিডিও গুলো, এটা আমি গ্রুপে আপলোড করে দিব, সমস্যা নেই। আর কোড গুলো আমি ড্রাইভে শেয়ার করে দিব। আচ্ছা, আমি এখান থেকে, আচ্ছা এখানে এই কোডটা এখান থেকে নিয়ে আসি, যেহেতু আমাকে এক্সট্রা একটা মেটা টাইপ ইউজ করতে হয়, সেহেতু ওর প্যারাটা আর আমি না নেই। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সবসময় মনে জি। রাখবেন, আমার একজন মেন্টর আমার লাইফে, মনে করেন আমি যে কোর্স করা শুধু একটাই কোর্স করছিলাম, সেটা হচ্ছে লারাভেলের কোর্স।
এছাড়া আমি লাইফে যা কিছু শিখছি সবকিছু নিজে নিজে, আমার কোনো শেখানোর লোক ছিল না। কিন্তু হ্যাঁ, একজনের টিউটোরিয়াল দেখে আমি অনেক কিছু শিখছি। তার জন্য আমি তাকে মেন্টর হিসেবে মানি, আমার নিজের গুরু হিসেবে আর কি আমি মানি। ওনার নাম হচ্ছে জেফ্রি ওয়ে। তো জেফ্রি ওয়ে বুঝিনি। উনি, আমি জেফ্রি? আমার জেফ্রি ওয়ে আচ্ছা আচ্ছা। লারাকাস্ট.কম এর কি নাম শুনছেন? না ভাই, আপনার কেবলই শুনলাম। লারাকাস্ট.কম হচ্ছে, মনে করেন যে একটা টিউটোরিয়াল প্ল্যাটফর্ম, সেখানে লারাভেল, পিএইচপি এগুলো খুব ভালোভাবে শেখানো হয়, এবং পুরো ওয়েব ফ্রন্ট এন্ড ডিজাইন, ব্যাক এন্ড ডিজাইন দুইটাই ভালোভাবে শেখানো হয়, কিন্তু পিএইচপি বেসড। সেই লারাকাস্টের ওনার হচ্ছে উনি। তারপরে আপনাদের আরেকদিনে যে ওই যে থিম ফরেস্ট ডট নেটটা দেখাইলাম, জি। সেই থিম ফরেস্ট ডট নেট হচ্ছে এনভেটো মার্কেটের আন্ডারে একটা সাব ডিভিশন। পুরো এনভেটো মার্কেটের হচ্ছে ওনার হচ্ছে জেফ্রি ওয়ে। উনি হচ্ছে এই পুরো এনভেটো মার্কেটের মালিক, সিইও অফ এনভেটো মার্কেট। সো খুবই বড় মানের এক্সপার্ট একজন উনি। তো ওনার টিউটোরিয়াল গুলো দেখে আমি আর কি এই যে এত আপনাদের ভালোভাবে বোঝাতে পারতেছি এই বিষয়গুলো, এই যে মেটা ট্যাগ গুলো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি তার কাছ থেকেই শিখছি। সে আমার আমি তার এই টিউটোরিয়াল গুলো দেখে শিখতে পারছি, জন্যই আমি আপনাদেরকে এগুলো মানে ভালোভাবে ডিসকাস করতে পারছি। আমি যদি মানে সে যদি আমাকে ওইভাবে না শিখাইতো, আমি যদি এই বাংলাদেশি টিউটোরিয়াল দেখে শেখার চেষ্টা করতাম, সেক্ষেত্রে হয়তো আমি এতটা ইনফরমেশন ইনফরমেটিভ ভাবে শিখতে পারতাম না, আর হয়তো আপনাদেরও এই ইনফরমেটিভ এগুলো দিতে পারতাম না। তো উনি আর কি আমার কাছে খুব সম্মানের একটা জায়গায় থাকেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো আমি আপনাকে একজনের ছবি দিচ্ছি, আপনি কি উনার কথা বলতেছেন? মানে আমি অ্যাকচুয়ালি আপনার স্পেলিংটা, মানে উনার নামের স্পেলিংটা ঠিকভাবে বুঝিনি, তো আমি আপনাকে পার্সোনালি ছবি দিচ্ছি, দেখুন তো একটু উনি নাকি। মানে আপনি যে উনার এখানে কথা বলতেছেন? আপনি এখানে খেয়াল করেন, আমি টেপসই একটা আপনাকে দেখাচ্ছি। মানে আমি কি জুমেই দিব? জুমে আপনি এই যে আমার স্ক্রিন দেখতে পারতেছেন না? জি জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এই যে ইনি হচ্ছে জেফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উনার ছবিটাই দিতে নিছিলাম আপনাকে। হ্যাঁ, উনার ইনি ছবিটাই হচ্ছে, দিতে নিছিলাম। এনাকে আমি আমার মেন্টর হিসেবে মানি। মাই মেন্টর ইজ হি। বুঝতে পেরেছি। না না, আমি উনার জেফ্রি ওয়ে, যখন জেফ্রি লিখছি তখনই উনার ওয়ে যে ইটা, ওইটা সার নেমটা ওইটা শো করছে। তো আমি হ্যাঁ, মানে ঠিক মতো শুনতে পারিনি, তো নামের ইটা বুঝতে পারিনি, তো বাট তাও দেখলাম, তাই উনি আপনাকে দিতে লারা চাচ্ছি। উনি লারাকাস্টের লারাকাস্টের ফাউন্ডার। তারপরে উনি হচ্ছে ওই যে এনভেটো মার্কেট ওটার ফাউন্ডার, এবং আরো কন্ট্রিবিউশন আছে। আমরা যে লারাভেলটা ইউজ করি, লারাভেল ইউজ করছে লারাভেল টেইলর উইন্ড অ্যাকচুয়ালি আর কি। আহ, উনি হচ্ছে লারাভেলের ক্রিয়েটর, বাট এখানে সাব ক্রিয়েটর হিসেবে ছিল জেফ্রি। লারাভেল ক্রিয়েট করার ক্ষেত্রে জেফির কোড আছে। তো উনি অনেক বড় মাপের একজন কোডার। বুঝতে পেরেছি। ইভেন এখনো মাঝে মধ্যে আমি কোনো প্রবলেম পড়লে পরে ওনার আর কি রিসোর্সেস সার্চ করি, যে দেখেছি সে কি বলছে ওই কনসেপ্টটা সম্বন্ধে। আচ্ছা, আমরা টেক্সট ফরম্যাটিং এ আসি। ওকে, আচ্ছা, টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে স্ট্রং, এমফাসাইজ মানে ইটালিক করা, কিংবা একটা টেক্সটকে বোল্ড করা। তারপর হচ্ছে আছে হচ্ছে সুপার সাব। তারপর হচ্ছে আপনার ওর ভিতরে আরো ইনক্লুডেড আছে, কি কি আরো কি কি ইনক্লুডেড আছে, এইটার আর কি আমি একটা রেফারেন্স ডাব্লিউ3 স্কুল থেকে নিচ্ছি। তো টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে এই যে বিটাকে এখন কি ইউজ করে না বি। আচ্ছা, যেগুলো ইউজ করা যায় সেগুলো আমি বলতেছি। আহ, আপনি একবার দেখেন। জি জি আচ্ছা, ভাই, আমি নোট করে রাখতেছি, সমস্যা নেই। ওকে, এখন মনে করেন যে এই যে প্রথম
এটাকে আমি ইয়ে করি, দেন আমি প্রজেক্ট পেজটাকে ওপেন করি। আমি এটার নাম দিছি টেক্সট আন্ডারস্কোর, কেমন নাম দিছি, আন্ডারস্কোর দেয়নি, সরাসরি দিছি। ওকে, এই যে পেজটা চলে আসছে। যাই হোক, এখন মনে করেন যে আমি চাচ্ছি যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে, এই যে আমি যেটা মার্ক করছি এই পর্যন্ত আমি চাচ্ছি যে আমার, আমি আরেকটা জুম করলাম, এই পর্যন্ত যাতে আমি চাচ্ছি যে এই লেখাটা বোল্ড হয়, মানে লেখাটা একটু মোটা হয়। সেক্ষেত্রে আমরা যেটা করি, এগুলোই হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর একটি কনসেপ্ট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি এইখানে স্ট্রং ট্যাগটা ইউজ করতে পারি, STRONG, STRONG, স্ট্রং ট্যাগ এইখানে দিয়ে দিলাম। দেন এখন এইটা অটোমেটিকলি দেখছেন এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে আগেকার সময়ে যেটা করতো সেটা হচ্ছে বি ট্যাগটা ইউজ করতো, এটার পরিবর্তে ইউজ করতো কি, বি ট্যাগ। বি ট্যাগ যদি দেওয়া যায় তাহলেও একই কাজ করে, কিন্তু ওটা ওল্ড কনভেনশন, ওইটারে আর, ওইটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে আউটডেটেড হয়ে গেছে, ওইটারে এখন আর কি কেউ সাপোর্ট করে না। এবং HTML5 ভ্যালিডেশনে গিয়ে বি ট্যাগে ঠেকায় দেয়। সো বি ট্যাগ আমরা কোনো সময় ইউজ করবো না, যদি কোনো লেখাকে আমাদের আর কি বোল্ড করতে হয় সেক্ষেত্রে আমরা স্ট্রং স্ট্রং ট্যাগটা ট্যাগ ইউজ ইউজ করবো। করব। হ্যাঁ, ওকে, এরপরে আসতেছে হচ্ছে ইটালিক করার একটা ইয়া। ওকে, আমি আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি। এখন মনে করেন এই সেম লেখাটাই আমি হচ্ছে ইটালিক করতে চাচ্ছি। আর কি ইটালিক করার ক্ষেত্রে ওল্ড যে কনভেনশন ছিল সেটা ছিল ইটালিক লিখে করতো, কিংবা আই লিখে করতো আর কি। Sorry, এখানে দেখুন, এই যে লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে, অনেকটা আর কি বাঁকা হয়ে গেছে। খেয়াল করছেন? আমি জি জাস্ট জি জি, আরেকটু জুম করি। এই যে দেখেন লেখাটা কিন্তু ইটালিক হয়ে একটু গেছে, বাঁকা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাঁকা হয়ে গেছে, এটাকে আমরা বলি ইটালিক। বাট এখন এই ইটালিককে আর কেউ এইটাকে ইউজ করে না, এটা ডেপ্রিকেটেড, মানে আউটডেটেড, এটাকে আর ইউজ করা যাবে না। এর পরিবর্তে আমরা ইউজ করি ইএম। এটার ফুল মিনিং হচ্ছে এমফেসিসাইজ। ইএম, আচ্ছা, এইটার উচ্চারণ আমার একটু মনে থাকে না, এটা মনে রাখবেন যে ইএম ইউজ করা হয়। ইএম ইউজ করলে ওই একই ইফেক্ট দিবে, এই যে দেখেন একই ইফেক্ট আমরা পাচ্ছি। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে একটা ওয়ার্ড কে আমি মার্ক করব, কিংবা একটা লাইনকে আমি মার্ক করব, সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি। আমি আরো একটা প্যারাগ্রাফ নেই, সেক্ষেত্রে গিয়ে মনে করেন আমি ফার্স্টের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে মার্ক করব। সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে মার্ক ট্যাগ। দেখেন এই লেখাটা কিন্তু এই যে মার্ক হয়ে গেছে, মার্ক হয়ে দেখছেন? গেছে। হ্যাঁ, আমরা এই মার্ক ট্যাগটা ইউজ করি। আচ্ছা ওকে, ভাই, এই মার্কের কালার গুলো তো আমরা সিএসএস এ যা চেঞ্জ করতে পারবো, তাই না? হ্যাঁ সিএসএস এ গিয়ে চেঞ্জ করতে পারবো। সিএসএস এ গিয়ে আমাদের মার্ক ইউজ না করলেও চলবে, এইটারে আমরা যদি সামথিং লাইক এইরকম একটা কাজ করি যে আহ, এই লেখাটারে, এই লরেম লেখাটারে আমি অ্যাকচুয়ালি ফালাই দিই হচ্ছে মার্ক ট্যাগ না, আমি স্প্যান ট্যাগের মধ্যে ফালাই দিলাম। স্প্যান ট্যাগের মধ্যে ফালাই দিয়ে আমি হচ্ছে একটা ক্লাস নিয়ে ওরে হচ্ছে ওইভাবে স্টাইল করে নিতে পারি। বাট মার্ক আচ্ছা, দিলে পরে ওর একটা ডিফল্ট স্টাইল আর কি শো অ্যাড করে হয়ে আর কি। যায়। হ্যাঁ, একটা বুঝতে হলুদ পারছি। মার্ক অ্যাড করে দেয়। যদি পুরো আমি একটা লাইন ধরেই আর কি মার্ক করতে চাই, সেক্ষেত্রে আমি সেই লাইনটাকে আর কি ওই মার্ক ট্যাগের মধ্যে আর কি
ফেলে দিব, তাইলে দেখা যাচ্ছে যে ওই লাইনটা মার্ক হয়ে যাচ্ছে। তাহলে মার্ক ট্যাগের বিষয় বোঝা গেল যে মার্ক ট্যাগটা জি। আসলে কি কাজ করে। ওকে, এরপরে মার্ক ট্যাগ আমরা দেখছি, তারপরে স্মল ট্যাগের কোনো দরকার নাই। ডেল বা রিলেটেড টেক্সট, ডেলটা হচ্ছে এটা কি করে, লেখাটাকে কেটে দেয়। এরকম, মনে করেন আমি লরেন 25 নিলাম, এখন মনে করেন এই লাইনটা আমি চাচ্ছি যে এইটা এইরকম চাই যে আমি আমি আগে ডেলটা ইউজ করি, দেন আপনি বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এই যে লেখাটা মাঝখান দিয়ে কেটে দিছে। মানে আমরা ওই যে মাঝে মধ্যে লেখার ক্ষেত্রে কি করি, যদি ভুল হয়ে যায় তাহলে কি করি যে মাঝখান থেকে একটা কেটে দাগ দেই। দিয়ে কেটে দেই, যে আমার এটা হুম, ভুল হয়েছে। সো ডিলেটেড ট্যাগটা আর কি এই কাজে ইউজ হয়। বুঝতে পারছি। তারপরে আরেকটা ট্যাগ আছে হচ্ছে আপনার হচ্ছে আহ, এখন আসে হচ্ছে সাব এবং সুপার। এখন মনে করেন যে আমরা কিন্তু কিছু ইকুয়েশন, মানে যেমন কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিংবা কিছু কেমিস্ট্রিক্যাল ইকুয়েশন কিন্তু পড়ালেখা করছি। যে যেমন মনে করেন যে এ স্কোয়ার এ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি আসে, এই সূত্রটা মনে আছে কি? জি। এ প্লাস বি আসবে কি, হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস হবে কেন, স্কোয়ার প্লাস প্লাস হবে না? প্লাস প্লাস হবে প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার 2ab প্লাস টু বি এ বি স্কোয়ার। প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার, বাট এটা তো আমাদের হচ্ছে ওই যেটা যেভাবে হওয়ার কথা সেভাবে কি এটা দেখাচ্ছে? আমি না। দেখি, এটা করে নিয়ে আসি, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমি দেখি ওইটা কি আসলে হয়েছে কিনা। না, এটা কিন্তু হয় নাই। এটাকে আমরা কিভাবে করতে পারি, আবার আরেকটা নেই, মনে করেন যে আমরা ওই যে পানির সংকেত হিসেবে কি করছি, যে H2O, তাই করছি না? এইচ হাইড্রোজেন। টু জি। ও বাট এটা কি অ্যাকচুয়ালি ওইটা কি না। হয়েছে, ওইভাবে কি না। আসছে? আসেনি না। কিন্তু। এখন এই জিনিসগুলোকে কিভাবে আমরা আনবো সেটার বিষয়টা হচ্ছে এই যে সাব এবং সুপার, এই দুইটা দিয়ে আর কি এইটাকে অ্যাসিড করা হয়। এই টুকে যদি আমি সুপ সুপার নামে একটা সুপার, এই ট্যাগটাকে বলা হয় সুপার ট্যাগ, সংক্ষেপে SUP সুপ। এখানে এই টুটাকেও আমি এখানে এটাকেও মার্ক করি, এটাকেও মার্ক করি, যাতে একসাথে কাজ হয়ে যায়। সুপ। ও, প্রবলেম হয়ে গেছে, এখানে একটা স্পেস নাও দরকার। Then এইটা এখানে টু দিয়ে দিলাম, এখন স্পেসটা নাই করে দিই। সাবলাইম টেক্সটে অনেক সুবিধা আছে বুঝলেন, আপনি সাবলাইম টেক্সট যদি ইউজ করে জানেন সেটা আপনার অনেক। এখন দেখেন এই যে আমাদের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কিন্তু ঠিকই যেভাবে বইতে আমরা দেখি সেইভাবে কিন্তু চলে আসছে। তো কোন একটা লেখাকে, কোন একটা ওয়ার্ডকে যদি আমি আরেকটা ওয়ার্ডের একটু মাথার উপরে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সুপার ট্যাগটা ইউজ করতে হয়, এটা একটা টেক্সট ফরম্যাটিং এর অংশ। সেম ক্ষেত্রে তাহলে নিচে দেওয়ার ক্ষেত্রে আই থিংক সাব টেক্সট ইউজ করা হয়, তাই তো? হ্যাঁ, সাব, এখানে বুঝতে হচ্ছে পেরেছি। আমি দিয়ে দিলাম, আমি দিব হচ্ছে SU সাব, এখানে আমি টুটা দিয়ে দিলাম। এখানে দেখেন আপনার এই যে H2 চলে আসছে না? জি। হুম। এখন মনে করেন এইটা তো এ পর্যন্ত গেল, এখন মনে করেন যে আমরা চাচ্ছি যে কিবোর্ডে তো অনেক কিওয়ার্ড থাকে, মানে অনেক কি থাকে, যেমন কন্ট্রোল একটা কি, অল্ট একটা কি, তারপরে শিফট, এগুলো বিভিন্ন ধরনের কি। এই জিনিসগুলোকে আমরা কিভাবে আর কি প্রেজেন্ট করব, সেটার জন্য একটা ট্যাগ আছে। ওকে, ওই ট্যাগটার নাম হচ্ছে
কেভিজি, কেভিজি, এটা একটা নাম হচ্ছে কেভিজি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম CTRL, তার মানে কন্ট্রোল। আর 10 মিনিট টাইম আছে আমাদের হাতে। ওকে, দেখেন এই যে এটা কিন্তু এই যে কন্ট্রোল আকারে দেখাচ্ছে। এটা হচ্ছে কিবোর্ডের কোনো আমরা আহ, ইয়াকে যদি এখন সিএসএস দিয়ে এটাকে আমি চাইলে ডিজাইন করে নিতে পারি। বুঝতে কি মানে পারছেন? এটা লেখাটা বাকি লেখাগুলোর থেকে একটু আলাদা দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর মনে করেন আমরা যদি চাই যে হচ্ছে ওয়েবসাইটে কোনো কোড শো করাবো, সেক্ষেত্রে আমরা কোড গুলোকে কিভাবে শো করাতে পারি সেটা দেখেন। আমি এখানে লিখে দিলাম কনসোল, এস ও এল, কনসোল ডট লগ, সেভ করলাম। দেখুন এই যে চলে আসছে কিন্তু কনসোল ডট লগ। ও, আমি কাইন্ড ব্র্যাকেটটা অফ মিস কোড করছি। যেভাবে আমাদের শো করে কনসোলে, ছোট ছোট আমরা একটু আমরা কোড এডিটরে আর কি যেভাবে দেখি, এই যে দেখছেন, হুম হুম এক্সাক্ট লাইক কোড এডিটরের মতো কিন্তু এই লেখাটা চলে শো আসছে করছে। কনসোল, কনসোল ডট লগটা। সো যদি আমরা চাই যে ওয়েব পেজে আমরা কোডকে শো করাবো, সেক্ষেত্রে আমরা এই কোড আহ, কোড ট্যাগটা ইউজ কর। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, তাহলে আমার আর একটা কথা, কোড ট্যাগটা হুম, কি আমরা নর্মালি ইউজ করতে পারি না? মানে কোড ট্যাগটার আগে কি প্রি ট্যাগটা ইউজ করা বাধ্যতামূলক? হ্যাঁ, প্রি ট্যাগটা ইউজ করলে এইটার কি ভালোভাবে ফরম্যাট করে দেয়। প্রি ট্যাগটা ইউজ করার কারণ হচ্ছে এইটাকে এই যে দেখেন একটা স্পেসিং দিয়ে দিয়েছে, কিন্তু দেখছেন এটা কিন্তু এখান থেকে একটা স্পেসিং নিয়ে নিছে। এইটা দিলে ভালো, না দিলে খারাপ নাই। আমি যদি এইটারে মনে করেন কমেন্ট করে রাখি, কোনো সমস্যা নেই, এইটা দেখাবে। বাট প্রি ট্যাগটা দিলে কোডটা প্রি ফরম্যাটেড হয়ে থাকে। তাহলে প্রি ট্যাগটার মূলত কাজটা কি? প্রি ট্যাগটার মূলত কাজ হচ্ছে একটা ফরম্যাট মানে স্পেসিং আর কি তৈরি করে দেওয়া। স্পেস তৈরি একটা, করা। হ্যাঁ, একটা স্পেস তৈরি করে দেওয়া, ওই সেকশনটাকে আলাদা করে ফেলা। যেমন এই যে দেখেন এখান থেকেও কিন্তু একটা এক্সট্রা স্পেস নিচ্ছে উপর থেকে, যে এখানে প্রত্যেকটা লাইনে যে স্পেস দেখতেছেন, প্রত্যেকটা লাইন টু লাইন যে স্পেসটা আছে, এই পি ট্যাগের কিন্তু এই যে লাস্ট যে কিবোর্ডের যে ইয়াটা দেখাইছি, এইটার নিচে কিন্তু এই যে দেখেন এই পি ট্যাগটার স্পেসিংটা নর্মাল কিন্তু স্পেস না, হ্যাঁ একটু বেশি মানে নিচে, কারণ ও কাইন্ড অফ ও ট্যাব ট্যাব ইউজ করার মাধ্যমে যে স্পেসটা ক্রিয়েট হয়, একটা লম্বা স্পেস, সেই হ্যাঁ, ধরনের হ্যাঁ, হ্যাঁ, স্পেসটা ক্রিয়েট করছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এইটা আর কি এইভাবে সো কোড শো করার ক্ষেত্রে আমরা এইভাবে আর কি শো করতে পারি। এটা আর কি লাস্ট আর কি ফরম্যাটিং। এই জিনিসগুলো সাধারণত জানতে হয়, এইগুলোই ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং এর জন্য আর কি আমাদের বেশিরভাগ সময় কাজে লাগবে। টেক্সট ফরম্যাটিং এর বুঝতে ক্ষেত্রে পারছি। স্ট্রং এই এমপ্যাথাইজ, মার্ক ট্যাগটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে। আর এই প্রি ট্যাগ এবং কোড ট্যাগ, প্রি ট্যাগটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। মেইনলি মানে প্রাইমারি ক্ষেত্রে আমাদের স্ট্রং, এমপ্যাথাইজ ই- আর প্রি ট্যাগ, এই তিনটা আর কি বেশি কাজে লাগবে। আর বাদ বাকি গুলো জানা আমি জানালাম এর জন্য যে যাতে মাঝে মধ্যে যদি লেগেও যায়, সেক্ষেত্রে যাতে আপনাদের আইডিয়া থাকে, আপনারা যাতে এই জিনিসটা সম্বন্ধে এইগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, টেক্সট ফরম্যাটিং এর আরো কিছু আছে, সেটা আপনারা ডাবল থ্রি স্কুল থেকে টেক্সট ফরম্যাটিং টা পুরো আর কি দেখে নিতে পারেন। বাট এইগুলোর বাইরে আর কি তেমন কোনো ইউজ থাকে না, ইউজ কেস নাই। আচ্ছা। বুঝা- বোঝাতে তো পারছি। ওকে, জি 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 ভাইয়া। ওকে, আচ্ছা। আমি এরপরে আর কি আছে আমি দেখি একটু কারিকুলামটা দেখে আসি। এরপর কোটেশন আছে। কোটেশনটা যদি অল্প সময় ছিল, বাট আজকে আর আমি টাইম নিচ্ছি না। ঠিক আছে ভাই। আজকে তাহলে ভাই ওই এমনি আমার একটু নোটটা যদি একটু দেখে দিতেন আমার। নোটটা দেখার ক্ষেত্রে আপনার আপনার তো টিম ভিউয়ার কি ইনস্টল করা আছে, কিংবা আলট্রা ভিউয়ার, এর টিম ভিতরে ভিউয়ার একটা নাই, আমার অ্যানি অ্যানি ডেস্ক আছে।
আপনি আর আমার তো অ্যানালিটিক্স নাই, আপনি আলট্রা ভিউয়ারটা একটু ইনস্টল করে নেন, তাইলে আমি ওখানে গিয়ে আপনাকে পুরো সেট আপটা, যেমন আমার টার্মিনাল যদি দেখেন, আমার টার্মিনালে দেখেন এটা আমি ইউজ করতেছি আহ গিট গিটের হচ্ছে ব্যাশ, এটা আর কি শেল, ব্যাশ শেল আর কি, এটাকে ব্যাশ শেল বলে, এইটা আর কি অনেক কাজে লাগে, এইটাই আর কি সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপাররা ইউজ করে। আর এখানে আবার আপনার টার্মিনালে সাধারণত থাকবে হচ্ছে কমান্ড প্রম্পট, কমান্ড প্রম্পটেই আপনি আর কি সাধারণত হয়তো আপনার এই ধরনের অ্যাক্সেসটা পাবেন। বাট আপনাকে এই আপনারা পারলে পাওয়ার শেল ইউজ করবেন, পাওয়ার শেলের লেটেস্ট ভার্সনটা আর কি ইনস্টল করে নেবেন। আমার পাওয়ার শেলের লেটেস্ট ভার্সন আর কি ইনস্টল করা আছে। তো বাট আমি বেশিরভাগ কাজ করেছি এই গিটের ব্যাশ দিয়ে আর কি। আর আমার লিনাক্স এর ব্যাশ আর কি ডিফল্ট টার্মিনাল। আচ্ছা ভাইয়া, তাহলে মানে টাইম কি শেষের দিকে? হ্যাঁ, টাইম শেষের দিকে, এখন আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আহ, না, তাহলে আমি করতাম কি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে তাহলে মেসেঞ্জারে আপনাকে মানে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি যদি আমাকে কমান্ড দিতেন তাহলে আমি একটু নোট জেসটা করে নিতাম। Node.js ওইটা আমার আগে ওখানে দেখতে হবে যে আপনি আপনাদের আর কি